নমস্কার, গল্প মঞ্জরিতে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প এখন হৃদয়। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর গল্পের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে মার্জনা করবেন। শুরু করছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প এখন হৃদয়। রুমির সঙ্গে এখনো সেভাবে কথা হয়নি বিজয়ার। সবে গতকাল শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে রুমি, সন্ধেবেলা ব্যাগ সুটকেস সব গুছিয়ে নিয়ে। মাসখানেক ধরেই বিজয়ের মন বলছিল কিছু একটা ঘুরতে চলেছে। বাড়ি যেন তেতে আছে সামান্য, যেন কাছে পিঠে কোথাও আগুন লেগেছে, তার তাপ এসে ঢুকে পড়েছে এই পরিবারে। কারণে অকারণে মেজাজ গরম করছে দীপু, সোমার মুখ সারাক্ষণ হাঁড়ি। এ তো শুভ লক্ষণ নয়। নিজে থেকে কিছুই বলছিল না দীপু সোমা। অবশ্য সংসারের কোন কথাটাই বা ছেলের বউ আজকাল জানায় বিজয়াকে। জিজ্ঞেস করলেও তো এড়িয়ে এড়িয়ে যায়, নয় উত্তর দেয় ভাষা ভাষা। ভাবে হয়তো ৭৩ বছরের বুড়িটাকে বেশি পাত্তা দিয়ে কী লাভ, কোন সুরাহাটাই বা করতে পারবে সে। তবু এইটুকুন ফ্ল্যাটে কিছু কি গোপন থাকে পুরোপুরি? ফোনাফুনি ফিসফাস চাপা স্বরে কথাবার্তা কানে তো এসেই যায়। হাঁটু কোমর গেলেও বিজয়া তো কানের মাথা খায়নি এখনো। চোখের জ্যোতিও আছে কিছুটা, তাই হয়তো নজরে পড়ে। ছেলের কপালে যেন আচমকা উঁকি দিয়েছে এক দুটো বলি রেখা। তা একালের রেয়াজে তো বিজয়া তেমন অভ্যস্ত নন, চেপে রাখতে পারেননি কৌতূহল। কৌতূহল না উদ্বেগ? উদ্বেগ না আশঙ্কা, নাকি সবগুলোই মিলেমিশে পাক খাচ্ছিল মনে? দিন কয়েক আগে জিজ্ঞেস করে ফেলেছিলেন ছেলেকে। হ্যাঁ রে, রুমির কি হয়েছে রে? দীপু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এক হাতে ধরা ছিল গ্রিল, দূরমনস্ক চোখ মেলা ছিল সামনের মাঠটার ওপারে। আনমনে বলেছিল, কিছু বলছো? রুমির কথা জিজ্ঞেস করছি, ওর কোনো সমস্যা হয়েছে নাকি? কি হলো? রুমি আর শ্বশুর বাড়ি থাকবে না, চলে আসবে মনে হচ্ছে পাকাপাকি। শুনেই বিজয়ের বুক ঢিপ ঢিপ। সে কি রে, কেন? আলগা কাঁধ ঝাঁকালো দীপু। বনিবনা হচ্ছে না। কার সঙ্গে? শ্বশুর শাশুড়ি? না। তাহলে কৌশিক? ধরে নাও তাই। বলিস কি? অত কাণ্ড করে ভাব ভালোবাসার বিয়ে হলো, দুজনের কত প্রেম, আর মাত্র ১ বছরের মধ্যেই হলোটা কি? কিছু তো হয়েছে নিশ্চয়ই, নইলে তো আর কোনো মেয়ে শখ করে বদ ছেড়ে চলে আসে না। দীপুর স্বর হঠাৎই রুক্ষ। ঢোক গিললেন বিজয়া। রুমি বলছে না কেন চলে আসছে? আহ মা, কেন ঘ্যান ঘ্যান করছো? তেতো মুখে খেঁকে উঠল দীপু। তারপর কখনো যা করে না তাই করল। পরিচ্ছন্ন ব্যালকনিতেই সিগারেট ফেলে নেবালো চিপে চিপে। পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মরে আসা চন্দ্রমল্লিকার টপখানা। নতুন ফাল্গুনের সন্ধেটাকে ঝলকে দিয়ে বলল, জেনে তোমার কটা হাত পা গজাবে? না মানে, বয়স তো অনেক হলো, ঠাকুর দেবতা নিয়ে থাকো না, নইলে টিভি খুলে সিরিয়াল দেখো। নাতনির চিন্তায় তোমাকে উতলা হতে হবে না, বলেই গটগট নিজেদের ঘরে। আহত মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন বিজয়া। ছেলে হুকুম ঝাড়ল, আর সঙ্গে সঙ্গে নাতনির চিন্তা ঠাকুমার মাথা থেকে কর্পূরের মতো উবে গেল। এ তো হয় না। বাপ মা দুজনেই তো নাচতে নাচতে অফিস বেরিয়ে গেছে চিরটাকাল। ওই মেয়েকে তিনিই তো কোলে পিঠে করে মানুষ করেছেন। আজ রুমির কথা ভেবে বিজয়ের বুক আনচান করবে না তো কার করবে? বিজয় ভেবেই পাচ্ছিলেন না কি করে এমন অলক্ষণে কাণ্ড ঘটতে পারে। এই তো বড়দিনের সময় দুজনে একসঙ্গে এসেছিল, তখনও তো দুটিতে কি ভাব, কত হাহা হিহি করলো। এ ওর পাত থেকে তুলে তুলে চিনে খাবার খেলো। মুখ থেকে কথা খসতে না খসতেই কবিতা আবৃত্তি করে শোনালো কৌশিক। ঘ্যাং ঘ্যাং করে ট্যাক্সি চেপে চলেও গেল জোরে। তখন নিশ্চয়ই অশান্তি চলছিল না? নাকি মা বাবা ঠাকুমা দুঃখ পাবে বলে টের পেতে দেয়নি তুমি? তাহলে বলতে হয় বিয়ের পর তুখোর অভিনেত্রী বনে গেছে নাতনি। আগে তো রাগ বিরাগ অনুরাগ কিছুই লুকোতে পারত না, অন্তত বিজয়ার কাছে। ঠোঁট ফোলাতো কথায় কথায়, মুখ ছেয়ে যেত মেঘে। তবে বিবাদটা কি পরে শুরু হয়েছে? তাহলে তো বেশি দিন নয়, বড় জোর ১.৫-২ মাস। মাত্র এই কদিনে কি এমন মনোমালিন্য হতে পারে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কই ছিঁড়ে যায়, একেবারেই চলে আসতে হয় বাপের বাড়ি?
নাকি দীপু সময় একটু বেশি উৎকণ্ঠিত হয়ে পড়ছে? হয়তো তেমন কিছুই না, তুচ্ছ কারণে খিটিমিটি বেঁধেছে বরবউয়ে। গোসা করে কদিনের জন্য আসছে রুমি কৌশিককে জব্দ করতে, বিরহের স্বাদ টের পাওয়াতে। বরকে টাইট দিতে বউরা কি বাপের বাড়ি চলে যায় না? বিজয়াই তো গেছেন। কি তাসের নেশা ছিল তার কর্তাটির! বাপ, একবার দলবল নিয়ে আসরে বসে পড়লেন তো আর হুঁশটি নেই। রাত 12টার আগে বাড়িমুখো হতেন না। বিজয়া তখন নতুন বউ, পথ চেয়ে বসে আছেন তো বসেই গেছেন। হাই তুলতে তুলতে দেখছেন শাশুড়ি শুয়ে পড়লেন। জায়েদের ঘরে খিল পড়ে গেল, কর্তার তবু দর্শন নেই। কাহাতো ওই অত্যাচার সহ্য হয়? অনুনয়ে বিনয়ে কাকুতি মিনতিতে যখন কাজ হলো না, তখন দিলেন এক মুখ্যম প্যাঁচ, সোজা চলে গেলেন কোন্নগর। বউ আর ফেরার নামটি করে না দেখে 19 দিনের মাথায় ঘাট ঝুঁকাতে বাধ্য হয়েছিলেন বিজয়ার দাপুটে কর্তাটি। মান ভাঙাতে গুটিসুটি পায়ে এসেছিলেন শ্বশুরবাড়ি। তা সে নেশা যদিও ছাড়েনি, তবে খানিকটা সংযত তো হয়েছিলেন। 9টা-10টার মধ্যেই ফিরতেন বাড়িতে। পুরুষ মানুষকে বসে রাখতে গেলে বাপের বাড়ি জুজুটা দেখাতেই হয়, বিজয়া জানেন। রুমিও হয়তো তাই করছে। কোনো কারণে কৌশিককে বাগে আনতে ঠাকুমার পলিসিটাই নিচ্ছে নাতনি। সময় যতই পাল্টাক, বাবা, ঘি আগুনে সম্পর্ক যাবে কোথায়? রুমি এসে কটা দিন বসে থাকুক ঘাপটি মেরে, দেখ না দেখ, কৌশিক এসে নির্ঘাত হামলে পড়বে। বউকে ওই ছেলে চোখে হারায়, এ বিজয়া স্বচক্ষে দেখেছেন। পুজোর সময় মাত্র 5-6টা দিন এ বাড়িতে এসেছিল রুক্মি। প্রতিদিন দৌড়ে দৌড়ে এসেছে ছেলেটা, সেই সল্টলেক থেকে এই বেহালা। কম দূর তো নয়। প্রেম অবশ্য রুমিরও কম নেই, বিজয়া এও জানেন। নইলে ওইভাবে বিয়ে করে ছেলেটাকে? তখন সবে প্রথম সম্বন্ধ এসেছিল রুমির। সোমা মেয়ের কাছে প্রস্তাব পেড়েছে কি পারেনি, অমনি মেয়ে খড়খড় করে উঠল। কেন ফালতু ফালতু এনার্জি লস করছো মা? আমার বিয়ের ভাবনা আমার, তোমাদের নয়। সোমা নরম গলায় বলেছিল, তা বললে হয়? মা বাবার একটা কর্তব্য আছে তো। করো কর্তব্য, দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও। তবে পাত্র খোঁজার হাঙ্গামায় যেও না, ওটা আমার চুজ করা আছে। দীপু চমকিত হয়ে বলেছিল, কে? তোমরা চেনো তাকে, কৌশিক তো রণজয় সুদীপ মধুমিতাদের সঙ্গে এসেছে এ বাড়িতে। কৌশিক মানে ওই ঢ্যাঙামতো ছেলেটা? বলছিস কি তুই? সে তো চাকরি বাকরিও করে না। কে বলেছে? জার্নালিজম পড়েছে, এখন ফ্রিল্যান্স করছে। প্লাস আবৃত্তিতেও তো ওর কত নাম, শিগগির ওর ক্যাসেট বেরোবে। কিন্তু তোমার বিয়ে আমরা আরও ভালো ছেলের সঙ্গে দিতে চাই রুমি, যার অন্তত একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। তোমরা চাইলে তো হবে না, বিয়ে তো করবো আমি। ব্যাস, লেগে গেল ধুমধুমার। একদিকে বাবা মা, অন্যদিকে মেয়ে। দীপু তড়পাচ্ছে, দেখি কি করে ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়। মেয়েও শাসাচ্ছে, দেখি তোমরা কি করে আটকাও। যুদ্ধের সময় আগাগোড়ায় স্পিকটি নট ছিলেন বিজয়া। জানতেন যে দৃশ্যপট বদলাবেই। ছেলে ছেলের বউ যতই গর্জন করুক, মেয়ের কাছে তাদের হার মানতেই হবে। মেয়ের কোনো বাসনা অপূর্ণ থাকলে যে বাবা মা রাতের ঘুম চলে যায়, কতক্ষণ তারা মেয়ের সঙ্গে জুঝবে? তাছাড়া কৌশিক তো ছেলে খারাপ নয়, দিব্যি দেখতে, চোখ দুটো মায়াবী মায়াবী, কথাবার্তায় অতি ভদ্র। বাপ সরকারি চাকুরে, সরলেকে নিজেদের ফ্ল্যাটও আছে। মূর্খ অশিক্ষিতও নয় ছেলে। আজ ভালো রোজগারপাতি না থাকলে কাল হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের আসল বনেট তো প্রেম, সেটি থাকলে অনেক বাধা বিঘ্নই উতরে যাওয়া যায়। বিজয়া যা ভেবেছেন তাই হলো। দুম করে রুমি একদিন রেজিস্ট্রি করে ফেললো কৌশিককে। খবর পেয়ে দীপু গুম হয়ে রইল 1-2 দিন। সোমা ফচফচ করে কাঁদল, তারপর মেনেও নিল। সামাজিক অনুষ্ঠান, শাড়ি গয়না, খাট আলমারি নমস্কারি দেয়া থোয়া, কি না হলো নিয়ম মাফিক। বিয়েটা শুধু চুকতে যা দেরি, তারপর তো ওই দীপু সময় কৌশিক কৌশিক করে অজ্ঞান। সব কিছু নিয়েই বড় বাড়াবাড়ি করে দীপু সোমা। জামাই ষষ্ঠীতে কি এলাহি আয়োজনটা না করেছিল। ট্রে সাজিয়ে তত্ত্ব গেল এ বাড়ি থেকে। জামাইকে একদিন ঘরে রেঁধে খাওয়ালো সোমা, একদিন বড় হোটেলে। মেয়েকে গয়নাও দিল এক প্রস্ত্র। পুজোতেও দামি দামি উপহার, গাদা গাদা জামা কাপড়। দেখে কে বলবে ওই জামাইয়ের নাম শুনে কদিন আগেও চিবিড়িয়ে জ্বলেছিল? মাত্রা জ্ঞান নেই বলেই কি দীপুরা ঘাবড়ে গেছে এত? রজ্জুতে ওদের সর্পভ্রম হচ্ছে না তো? রমির সঙ্গে
এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি বিজয়ার। সুযোগ মিলছে কই। কাল সন্ধে এ বাড়ি আসার পর থেকে বাম্মা যেন ঘিরে রেখেছে মেয়েকে। কথা বলছে হাবিজাবি, রুমির চাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে। বিয়ের পরপরই এক টেলিভিশন চ্যানেলে ঢুকেছে রুমি। স্টুডিওতে বসেই কাজ, কম্পিউটারে কী সব করিডরে। টিভির প্রোগ্রামগুলোকে দেখন বাহার করে তোলাটাই নাকি ওর ডিউটি। তা ওসব নিয়েই কৌতূহল দেখাচ্ছে দীপুরা, আসল প্রসঙ্গটিকে ভুলেও তুলছে না। হয়তো এটাই স্বাভাবিক, হয়তো এভাবেই মেয়ের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখতে চাইছে বাবা মা। মেয়েকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু বিজয়ের তর সইছিল না, ছটফট করছিলেন মনে মনে। আজ সকাল থেকেই তক্কে ছিলেন কখন নাতনিকে একটু একান্তে পাওয়া যায়। দীপু সোমা অফিস বেরিয়ে যাওয়ার পর ফাঁকা হলো বাড়ি। বাবা মার ঘরে কম্পিউটার খুলে বসেছে রুমি, পায়ে পায়ে সেখানে এলেন বিজয়া। সরাসরি অবশ্য পারলেন না কথাটা। নাতনির পিঠের ধারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোর শরীরটা ভালো নেই নাকি রে রুমি? কি একটা যেন টাইপ করছিল রুমি, কাজ না থামিয়েই বলল, কেন, ঠিকই তো আছি। নাতনির গলাটা কি একটু ভার ভার? বুঝতে পারলেন না বিজয়া। নরম গলাতেই বললেন, তাহলে জল খাবার খেলি না কেন? খেয়েছি তো। কই, মাত্র একটাই তো টোস্ট খেলি। সকালে ওইটুকুই ভালো, 12টার মধ্যে তো ভাত খেয়ে নেব। অফিস যাবি? যাব না? কটা দিন ছুটি নিতে পারতিস। কেন? রুমি হেসে ঘাড় ঘোরালো। কিসকুস মেয়ে। না মানে তোর একটু বিশ্রাম হতো। মনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় যাচ্ছে। কিসের ঝড়? রুমি চোখ কুঁচকল। বুঝি রে বাবা, সব বুঝি। বিজয়া গিয়ে বসলেন খাটের কোণটিতে, মাথা দুলিয়ে বললেন, তোর মনে এখন কি চলছে আমি কি টের পাই না? তোর বয়সটা কি আমার ছিল না? রুমির চোখ আরও একটু কুঁচকল। পালক পালক আঁখি বলল, পিটপিট করল কিছুক্ষণ। তারপর 2 হাত মাথার ওপর তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, কিছুই বোঝো না। একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল, হতেও হলো না, ব্যাস ফিনিশ। এর জন্য বিছানায় শুয়ে 7 দিন গড়াগড়ি দেব কেন? কোন দুঃখে? বিজয়া ভারী অবাক হলেন, চোখ গোল গোল করে বললেন, সে কি রে, তোর কোনো কষ্ট নেই? খারাপ তো একটু লাগছেই, বন্ধু বিচ্ছেদ হলেও একটা অড ফিলিং হয়। সে জায়গায় কৌশিক তো বনে গেছিল আমার লাইফ পার্টনার। বনে গেছিল কেন, এখনও তো আছে। অবশ্যই না, কৌশিক এখন পাস্ট টেন্স, আর কদিন পরে হয়ে যাবে ওয়ান্স আপন আ টাইম। পরিচয় দিতে গেলে বলতে হবে কৌশিক বসু কোনো এক সময়ে আমার হাজব্যান্ড ছিল। কথার কি ছিরি, মুখে কিছু আটকায় না গো। বিজয়া ভ্যাবেচাকা খাওয়া মুখে বললেন, ছাড়াছাড়ি তাহলে তোদের হবেই, একেবারে সব ফাইনাল করে ফেলেছিস? হ্যাঁ ঠাম্মা, সুখের চেয়ে স্বস্তি বেটার। নাতনিশ্বরে হাহাকার নেই কণামাত্র, বিষণ্ণতা তাও নেই যেন, বরং হাবভাবে মনে হচ্ছে সত্যিই যেন দুশ্চিন্তা মুক্ত হয়েছে রুমি। থমকে গেলেন বিজয়া। কি বলবেন এই মুহূর্তে যেন ভেবে পাচ্ছিলেন না। তিনি তো আদ্যিকালের ঠাকুমা নন। চারিদিকে যে আজকাল ডিভোর্সের ধুম পড়ে গেছে তা তো তিনি হরদম দেখছেন। আজকাল নয়, বেশ কিছুকাল ধরেই। চেনা জানার মধ্যেও তো ডিভোর্স হয়েছিল বছর 20 আগে। ভাইজির জামাইটা মদটদ খেত, স্বভাব চরিত্রও সুবিধের ছিল না, মারধরও করত শালিকে। কাটান ছাড়ান হয়ে যাওয়ার পর বিজয়েরা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। তবু ওই পাষণ্ডটাকে ছেড়ে এসেও কেমন যেন মনমরা হয়ে থাকতো শিলা। সংসার ভেঙে যাওয়ার শোক সামলাতে বেশ কিছুদিন সময়ও লেগেছিল। কিন্তু রুমির কোনো হেলদোলই নেই। 1 বছর হোক আর যাই হোক, একসঙ্গে ঘর করেছে, একত্রে শোয়া বসা থাকা, কোনো রেশ কি থাকবে না তার? বিজয়া জিজ্ঞেসই করে ফেললেন, বেশ তো ছিলি, হঠাৎ ঘটলো কি তোদের? কি নিয়ে বাঁধলো? ওই আর কি, মনের মিল হলো না। আগে অত মন দেয়া নেওয়া হলো, আর পরে মনের মিল হলো না। মনের আসল চেহারা কি বিয়ের আগে দেখা যায়? ও যে এত অসভ্য, এত বর্বর, আমি বুঝবো কি করে? আশ্চর্য, হঠাৎ ছেলেটা মন্দ হয়ে গেল।
আগে তো কোনো দিন কথা বলিসনি। শেষ যেদিন এলি সেদিনও তোদের কত ঢলাঢলি। অশান্তি থাকলেই কি মুখে তার সাইনবোর্ড টাঙিয়ে ঘুরতে হবে? লোককে দেখাতে হবে আমি অসুখী? ও, বিজয়া অপ্রসন্ন স্বরে বললেন, তা এখন তোমাদের অশান্তির কারণটা জানতে পারি? বললাম তো, ও একটা অসভ্য, বর্বর। ওকে দেখে যা মনে হয় ও মোটেও সেরকম নয়। কি অসভ্যতা করেছে? তোর গায়ে হাত তুলেছে? অত সোজা হাত ভেঙে দিতাম না তাহলে। তবে নেশা ভাঙ ধরেছে, মাতাল হয়ে বাড়ি ফেরে? সে কেনা একটু আধটু খায়, তবে পেঁচি মাতাল হয়ে বাড়ি এসে হুল্লা গুল্লা করবে, কৌশিক সেইটাই নয়। তাহলে অন্য মেয়ের সঙ্গে ভাব করেছে? হুস, সে গাছ তোর আছে নাকি? আমি যা ভুল করে ওকে বিয়ে করে ফেলেছি, আর কোনো মেয়ে ওকে পাত্তা দেবে? বিজয় অধৈর্যভাবে বললেন, তাহলে তোদের ঝামেলাটা কি? বললাম তো, মনের অমিল। আমি একরকম, কৌশিক একরকম। ও একটা নির্ভেজাল এমসিপি। এই শব্দটা রুমির মুখে আগেও কয়েকবার শুনেছেন বিজয়া। মানেটা ঠিক জানেন না, তবে এটুকু বোঝেন কথাটা পুরুষদের উদ্দেশ্যে ছোড়া একচোখা গালাগাল। ছেলেদের নাকি পৌরুষের অহংকারে মটোমটো শুয়োর, না কি যেন বলা আছে গালাগালটায়। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি পৌরুষের গরম দেখালো সে? একরকম নয়, অনেক রকম। নিজের এখনো পাকা চাকরি জোটানোর মুরদ হলো না, ওদিকে আমি চাকরি করছি সেটাও সহ্য হয় না। তুমি তো জানোই আমার চাকরির নেচার, ফিরতে রাত হয়। কৌশিকের সেটা একেবারেই না পছন্দ। কেন চাকরি করছি, এমন চাকরি করার কি দরকার? এর সঙ্গে আবার কি সাংঘাতিক সন্দেহবাতিক, উৎকট পজিটিভনেস। কোনো ছেলের সঙ্গে ফোনে আমি 10টা মিনিট কথা বললেই বাবু রেগে কাঁই। কারুর সঙ্গে যদি মিশি একটু, কিংবা কেউ যদি বাড়ি পৌঁছে দেয়, তবে তো হয়েই গেল। তাদের সামনেই বাবু সিন ক্রিয়েট করবেন। জানো এবার কি করেছে? আমার অফিসের বস আমায় গাড়ি করে নামিয়ে দিতে গিয়েছিল। আমি জাস্ট ভদ্রতা করে তাকে কফি খেতে ডেকেছি, ভদ্রলোকের মুখের ওপর অপমান করে দিল। সেই দিনই আমি ঠিক করে ফেলেছিলাম, আর নয়, 2 সপ্তাহ টাইম দিয়েছিলাম ক্ষমা যাওয়ার জন্য। কৌশিক ঘাট তেড়া করে রইল, আমিও চলে এলাম। শুধু এইটুকু কারণেই সম্পর্কে ইতি? শুধু এইটুকু বলছো? রুমি আহত চোখে তাকালো। আমাকে অন্যায় সন্দেহ করবে আর আমি নির্বিবাদে মেনে নেব? স্বামী স্ত্রীকে একটু সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে, এ তো ভালোবাসারই লক্ষণ। হারানোর ভয় থাকলেই না সন্দেহ আসে। ভবানীপুরে বিজয়াদের পাশের বাড়িতে ভাড়া থাকতেন রমেশ সেন। তৃতীয় বাচ্চাটি জন্ম দিতে গিয়ে বউ মারা গেল বেচারার। তারপর থেকেই যেন কেমন খ্যাপা খ্যাপা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। খালি পায়ে ঘুরে বেড়াতেন সর্বত্র, এমনকি অফিসেও যেতেন জুতো জটি না পরে। পাড়ায় মানুষটার নামই হয়ে গেল খালিপদবাবু। তা সেই খালিপদবাবু হুটহাট চলে আসতেন বিজয়ার কাছে। ছলছল চোখে নিজের দুঃখের কাহিনী শোনাতেন, আর আঙুল চেটে চেটে খেতেন বিজয়ার হাতের শুক্তো, কাঁটা চচ্চড়ি, পোস্তর বড়া। দেখলেই দীপুর বাবা রেগে টং। কেন সবসময় লোকটা তোমার কাছেই এসে বসে থাকে? এত কি পীড়িত তোমার সঙ্গে? একদিন তো খালিপদ বাবুর সামনেই বলেছিলেন, পেয়ার মোহব্বত ঘুচিয়ে দেব। আলাভোলা খালিপদ বাবু কথাটা ধরতে পারেননি, কিন্তু বিজয়ার তো লজ্জায় ঘেন্নায় মরে যাই দশা। ওর বাবার এক দেশতুত ভাই হোস্টেলে থেকে পড়াশুনো করত। ছুটির দিনে চলে আসতো বিজয়াদের বাড়ি। গান গেয়ে, নাটকের ডায়লগ বলে দারুণ আড্ডা জমাতে পারত সৌরেন। তাকে নিয়েও দীপুর বাবা কম খোঁচা দেননি। তা বলে স্বামীকে ছেড়ে চলে আসার কথা কি কখনো মাথায় এসেছিল? আরও অনেক গুণ ছিল দীপুর বাবার। ওই যাকে বলে পাক্কা এমসিপি। নিজে যা চাইবেন তাই হবে, মুখে মুখে তর্ক চলবে না। ফোঁস করলে চড়চাপ্পড় পর্যন্ত চালিয়ে দিয়েছেন 2-4 বার। পরে হয়তো ক্ষমা চেয়ে নিয়েছেন, তবু মেরেছেন তো। আজকালকার মেয়ে হলে টানা 32 বছর ঘর করতো ওই স্বামীর সঙ্গে। অবশ্য সময় তো পাল্টেছে। ওই ধরনের তেজ দেখানো এখন চলবেই বা কেন? নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা, তাদের মান অপমানবোধ তো বেশি থাকবেই। তবু বিজয়ার কোথায় যেন খচখচ করে, হয়তো বা সংস্কারের বসে। স্বামী স্ত্রীর সম্পর্কই যদি এত ঠুনকো হয়, তাহলে আর রইলটা কি? রুমি ফের ফিরেছে কম্পিউটারে। টাইপ করছে না, দৃষ্টি পর্দায় স্থির। আঙুল নড়ছে মৃদু, মাউস ছুঁয়ে।
বিজয়া ঘরে গড়ায় বললেন, শোন রুমি, ঝোঁকের বসে কিছু করিস না, মাথাটা ঠান্ডা রাখ, কটা দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। অনর্থক সময় নষ্ট করব কেন? রুমির স্বর নির্বিকার। যে গাছ বাঁচবে না তাতে মিছিমিছি ডল ঝেলে কী লাভ? যদি গাছটাই তোর কাছে আসে, যদি জল চায়? নো চান্স ঠাম্মা, কৌশিক সে বান্দাই নয়। তাছাড়া আমরা দুজনেই বুঝে গেছি আমাদের ওয়েভলেন্থ ডিফারেন্ট, আমরা টোটাল মিসম্যাচ। এমন একটা রিলেশন আর বেশি দিন গড়াতে না দিয়ে তাড়াতাড়ি এন্ড করে দেওয়াই তো ভালো। বলেই একটুক্ষণ বিজয়ার ভ্রুকুঞ্চন নিরীক্ষণ করল রুমি। তারপর হাসছে ফিক। হাসতে হাসতেই উঠে এসে টিপে ধরেছে বিজয়ার গাল। আদুরে গলায় বলল, ওরে বুড়ি, এসব তুই বুঝবি না। তুই শুধু বসে বসে মেঘা দেখ আর ফোঁচ করে কাঁদ, ঠিক আছে? বিজয়া মাথা নাড়লেন দুদিকে। না, ঠিক নেই। সত্যি রয়ে গেল রুমি। দিব্যি আছে, সেজেগুজে বেরিয়ে যাচ্ছে অফিস, হাঁক ক্লান্ত হয়ে ফিরছে রাত্রিতে। তারপর খেয়ে দেই বিছানায় ঝপাং। অবসর মিললে টিভি দেখছে, গল্প করছে, কম্পিউটার খুলে ইমেল পাঠাচ্ছে বন্ধুদের, কিংবা কাজ করছে নিজের মনে। ছুটির দিনে উঠছেও বেলা করে, আয়েশ করছে সারাদিন। দেখে মনে হয় এ যেন সেই বিয়ের আগের রুমি। মাঝের একটা বছর যেন কোনো মন্ত্র বলে উধাও করে দিয়েছে জীবন থেকে। দীপু সোমার মুখ থমথমে ছিল কয়েকদিন, তারাও আবার সমে ফিরেছে। পুরোপুরি নয়, তবে অনেকটাই। উদ্বেগ আছে নিশ্চয়ই ভেতরে, তবে তার প্রকাশ নেই তেমন। মেয়ে জামাইয়ের সম্পর্কের ভবিষ্যৎ যে ঝরঝরে, এ বুঝি ধরেই নিয়েছে তারা, কিন্তু মুখে কিছু বলে না। হয়তো অপেক্ষায় আছে মেয়ে কী করে দেখার জন্য, কিংবা সময়হারের হাতে ছেড়ে দিয়েছে মুশকিল আসানের ভার। একমাত্র বিজয়ে সুস্থিত হতে পারছিলেন না কিছুতেই। থেকে হু করে ওঠে বুক। স্বপনে জাগরণে কুরে খায় নাতনির চিন্তা। এত ঘটাপটা করে বিয়ে হলো, দুম করে ভেঙে যাবে? কি হবে রুমির? একাই থাকবে? নাকি এ বিয়েটা ভেঙে গেলে আবার বিয়ে থা করে থিতু হবে সংসারে? ডিভোর্স আজকাল আকছাড়ি ঘটছে বটে, কিন্তু বিয়ে ভাঙা মেয়েদের এখনও যে লোকে বেশ বাঁকা চোখে দেখে, এ তো বিজয়ের অজানা নয়। এই যে রুমি এখানে এসে আছে, তাই নিয়েও কি কানাঘুষো করছে না 5 জনে? 7-5 ভাবনা থেকে ছেলের কাছে একদিন পেরেই ফেললেন প্রসঙ্গটা, নাতনির অনুপস্থিতিতে। সরাসরিই বললেন, কী রে, এমন গা ছাড়া দিয়ে বসে রইলি কেন? নয় করে তো 2 মাস হলো, এবার রুমির ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা কর। অফিস থেকে ফিরে সবে চান করে টিভি চালিয়েছিল দীপু, খবর শুনছিল। বিরস গলায় বলল, কি ভাববো বলো? বেয়ানের সঙ্গে দেখা কর, কৌশিকের সঙ্গে কথা বল, এবার তো একটা মিটমাট হয়ে যাওয়া উচিত। চেষ্টা হয়ে গেছে মা, লাভ হয়নি। সোমা রান্নাঘরে চা করছিল, খড় কান, শুনতে পেয়েছে কথা। রান্নাঘর থেকেই বলল, মাকে বলে দাও কি বলেছেন কৌশিকের মা। কি বলেছে? ওরা নাকি কৌশিককে বোঝাতে গিয়েছিল। কৌশিক পাত্তা দেয়নি, বলেছে বিয়ে আমরাই করেছি, সেটা রাখবো না ভাঙবো আমাদেরই ডিসাইড করতে দাও। ও মা, সে কি কথা? ওই ছেলের না কমাস আগেও বউ বিহনে চোখে অন্ধকার দেখত। এটা এখন গতির যুগ মা, সব কিছুই স্পিড। গড়তেও স্পিড, ভাঙতেও স্পিড। আজ বলবে আই লাভ ইউ, কাল বলবে আই হেট ইউ। বিজয়ার গলা কেঁপে গেল। আমাদের মেয়েটার তাহলে কি হবে? হাত উল্টোলো ডিপু, আঙুল তুলে ওপরটা দেখিয়ে দিল। ঘুরন্ত ফ্যানটাকে দেখালো না ভগবান, বোঝা গেল না। সোমা চা এনে বসেছে সোফায়, ভার মুখে বলল, আমাদের যে কৌশিকের বাবা মার সঙ্গে কথা হচ্ছে, এটা কিন্তু ভুলেও রুমিকে বলতে যাবেন না মা, কুরুক্ষেত্র হয়ে যাবে তাহলে। বিজয় অভিমানী গলায় বললেন, আমার বলার কি দরকার? আমি আর কতদিন আছি, যা ভালো বোঝো তোমরাই করো। লাভঝাপ করে বিয়ে হলো, আবার সে বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই ছিঁড়েও গেল। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি জন্মেও দেখিনি। তা দেখার আরও কিছু বাকি ছিল বই কি বিজয়ার। দিন কয়েক পর সন্ধে দিচ্ছিলেন। দীপু সোমা তখনও ফেরেনি। হঠাৎই ফোন বেজে উঠেছে ঝনঝন।
টলমলো পায়ে গিয়ে রিসিভার তুললেন বিজয়া। হ্যালো ঠাম্মা, আমি কৌশিক বলছি। ছলাৎ করে উঠল রক্ত। বিজয়া প্রায় খামচে ধরলেন রিসিভারটাকে। ও মা, কী কাণ্ড! তুমি? কি খবর? কেমন আছো? চলে যাচ্ছে ঠাম্মা। আপনার শরীর কেমন? আমি আর ভালো থাকি কি করে? বিজয়া শিশুর মতো প্রগল্প সহসা নিত্যদিন কানের কাছে বাজতে থাকা গানটাকে আউড়ে দিলেন। ও প্রান্ত নিশ্চুপ, শনশন হাওয়া বাজছে ফোনে, ঝড়ের মতো। নাকি বিজয়ের নিঃশ্বাসই ফেরত পাঠাচ্ছে দূরভাষ? বিজয়া ব্যাকুল সুরে বললেন, হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? না না, কৌশিকের স্বর ফিরেছে। রুমি কি বাড়ি আছে ঠাম্মা? না তো ভাই, সে তো এখন অফিসে। ওখানে ফোন করো, পেয়ে যাবে। করেছিলাম, লাইন পাচ্ছি না। তো মোবাইলে করছো না কেন? মোবাইলেই তো করতে বলেছিল আমায়, এখন দেখছি সুইচ অফ। তাই ভাবলাম আজ হয়তো বেরোয়নি। রুমি কৌশিকে ফোনাফোনি হয় তাহলে, গোপনে গোপনে? বিজয়ের বুক আনন্দে চলকে উঠল। যাক বাবা, ছেলে মেয়ে দুটো সুমতি তবে ফিরেছে। বিগলিত স্বরে বিজয়া বললেন, রুমি এলেই আমি তোমায় ফোন করতে বলবো। ফোন না করলেও চলবে, জাস্ট বলে দেবেন আমি রিং করেছিলাম, তাহলেও ও বুঝে যাবে। আর হ্যাঁ, বলবেন কাল যেন সন্ধেবেলা অবশ্যই দেশপ্রিয় পার্কের উল্টো দিকে বাস স্টপে চলে আসে, ঠিক 7:30টায়। আমি ওর জন্য ওয়েট করব। টেলিফোন রেখে দেওয়ার পর সত্যি সত্যি নাচতে ইচ্ছে করছিল বিজয়ার। না, নাতনিটা তার মহা বিচ্ছু, কেমন সবাইকে ঘোল খাইয়ে রেখেছে। দীপু সোমা ঢুকলেই শোনাতে হবে সুসংবাদটা। না, থাক, ওদের এক্ষুনি বলারও দরকার নেই। ওরা কবে আগে কোন সংবাদটা দেয় বিজয়াকে? একবার অন্তত ওরা পিছিয়ে থাকুক। দম চাপার মতো উত্তেজনাটাকে চেপে রাখলেন বিজয়া রুমি ফেরা পর্যন্ত। 9:45 নাগাদ এলো রুমি। ঘরে ঢুকে সালোয়ার কামিজ ছেড়ে নাইটিতে নিজেকে বদলেছে। দুলে দুলে বিজয়া হাজির। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। চোখের কোণ দিয়ে ঠাকুমাকে দেখল রুমি। কেন? তুমি ধরা পড়ে গেছো, বাড়িতেই ফোন এসেছিল আজ। কার ফোন? আহা, জানো না যেন, ন্যাকা, তোমার বরের। ও হ্যাঁ, ওর তো আর যোগাযোগ করার কথা ছিল। রুমির মুখ ভাবলেশীন। কখন করেছিল? সন্ধ্যের মুখে মুখে চোখ টিপে বৃন্দাদুতির ঢঙে বললেন বিজয়া। কাল তোকে দেখা করতে বলেছে 7:30টায়। রুমির তাব উত্তাপ নেই। কোথায়? দেশপ্রিয় পার্কের বাস স্টপে? ও, সেখানে বুঝি মাঝে মাঝেই তোমাদের মিলন হয়? তার ঢং করে বাইরে বাইরে কেন, বাড়িতে ডাকলেই পারো। বরই তো, লজ্জা কিসের? রুমির ঠোঁট বেঁকে গেল অল্প। কেন দেখা করতে বলছে জানো? আমার যেন স্বাদ নেই বাছা, তোমরা মিলেজুলে থাকো তাহলেই আমি খুশি। তুমি যা ভাবছো তা নয় ঠাম্মা। রুমির ঠোঁট আরও একটু বেঁকল। কাল আমাদের উকিলের কাছে যাওয়ার কথা, মিউচুয়াল সেপারেশনের ড্রাফট তৈরি হবে। মানে? আমরা মামলায় টামলায় যাচ্ছি না, কৌশিকের চেনা লয়ার আছে, তার মাধ্যমে দুজনে একসঙ্গে আইনমাফিক পিটিশন করে দেব। তারপর যা হওয়ার হয়ে যাবে। আপাতত জুডিশিয়াল সেপারেশন, 6 মাস পরে ডিভোর্স। বিজয়ার মুখ হাঁ হয়ে গেছে। জোর বেঁধে বিয়ে ভাঙতে যাবি? আমরা দুজনেই ভেবে দেখলাম হাজব্যান্ড ওয়াইফ হয়ে যখন থাকা হচ্ছে না, তখন ঝুটঝামেলায় না গিয়ে পিসফুলি দাড়ি টানাই ভালো। পোষাচ্ছে না, থাকবো না একসঙ্গে, তা বলে আমরা তো কেউ কারোর শত্রু নই। মিছিমিছি কেসে ফেসে গিয়ে দুজনে দুটো উকিলের পেছনে টাকাই বা ঢালবো কেন? কাদা ছোঁড়া ছুটতেই বা কেন করতে যাব? তুমি বলো, যুক্তিটা কি ভুল? বিজয়া স্তম্ভিত। বিজয়ার মুখে বাক্যে সরছিল না। বিজয়ার ঘুম আসছিল না। রাতে আজকাল ঘুম এমনিই কমে গেছে, তার উপর মাথায় কোনো চিন্তা সেঁধিয়ে গেলে তো কথাই নেই। সারা রাতে অনিদ্রা। আজ গরমও পড়েছে খুব, এত গুমোট যে পাখার হাওয়াও গায়ে লাগে না। বৈশাখ গড়িয়ে গেল, এখনও ভালো করে একটা কালবৈশাখী এলো না। 11 দিন মেঘ উঁকি দেয় বটে,
মিলিয়েও যায় হুশ করে। তারপর আকাশ আবার খটখটে নিষ্করুণ। বৃষ্টিহীন পৃথিবীতে তাপ চড়ছে ক্রমশ। গা জ্বালা জ্বালা করছিল বিজয়ার। উঠে বসলেন। তেষ্টা পাচ্ছে। ঘরের সব যেতে রাতবাতি, মৃদু আলায় সবই যেন কেমন আবছা আবছা। বিজয়া হাতড়ে হাতড়ে মশারি সরালেন। নেমেছেন বিছানা থেকে। বেটে টুলে জল ঢাকা থাকে। খেলেন 2 চুমুক। সন্তর্পণে বেরোচ্ছেন ঘর ছেড়ে। বুড়ো বয়সের এই এক ঝঞ্ঝাট। রাতে বাথরুম পায় ঘন ঘন। 3 কামরার ফ্ল্যাটে একটাই লাগোয়া বাথরুম, দীপুসোমার ঘরের সঙ্গে। ছেলের বউয়ের পাশের ঘরেই থাকেন বিজয়া। অন্য বাথরুমটায় যেতে বড়সড় ডাইনিং স্পেসটা পার হতে হয়। সোপা টোপা সামলে সুমলে, পাছে হোঁচট খান। পায়ে পায়ে এগোতে গিয়ে বিজয়া থমকালেন হঠাৎ। বসার জায়গায় ফ্যান ঘুরছে বন বন। কি আক্কেল বাড়ির লোকেদের! ইলেকট্রিক বিল দেখে তুলকালাম করবে, এদিকে এ ব্যাপারে হুঁশটি নেই। এই অপচয়ের কোনো মানে হয়? দেয়ালের ধারে গিয়ে বিজয়া সুইচটা অফ করলেন। আলো অন্ধকারে তখনই মনে হলো কে একটা নড়ে উঠল সোফায়। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়েছেন। ও মা, এ তো রুমি। অন্ধকারে কি করছে সোফায় বসে? এখানেই ঢুলছে নাকি? আচমকা আলো ঝলকানিতে রুমিও চমকে তাকিয়েছে। বিজয় স্পষ্ট দেখতে পেলেন নাতনির 2 চোখে টলটল করছে মুক্তদানা। এ কি রে রুমি, তুই কাঁদছিস? কই না তো। ঝটিতি চেটির উল্টো পিঠে চোখ মুছে নিল রুমি। নাক টেনে বলল, কি একটা যেন পড়েছে চোখে, খুব কড়কড় করছে। যা, ঘরে গিয়ে শুয়ে পড়। বাধ্য মেয়ের মতো উঠে পড়ল রুমি। ধীর পায়ে যাচ্ছে নিজের ঘরে। নাতনিকে একদৃষ্টে দেখছিলেন বিজয়া। এ দেখাও তার কপালে ছিল। বুকটা চিনচিন করছিল বিজয়ার। আবার যেন কেটেও যাচ্ছিল ভেতরের ভ্যাপসা ভাবটা। হে ঈশ্বর, চোখ করার জন্য ওই বাড়িটুকু যেন পৃথিবীতে থাকে চিরকাল। শেষ হলো শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প এখন হৃদয়। নমস্কার।